চল স্টার্ট করি। হ্যাঁ আচ্ছা খাতা বার কর। দেখ আমাদের চলছিল হচ্ছে, ওই ফ্যানটা কি চলবে? ঠান্ডা লাগছে। আমাদের চলছিল হচ্ছে দেখ আইপিএসসি নমেনক্লেচার। আইপিএসসি নমেনক্লেচারের মধ্যে তোকে হোমওয়ার্ক দিয়েছিলাম কিন্তু পাঠাতে লেট হয়েছিল, অনেকের করা হয়নি বলে আইপিএসসি নমেনক্লেচার আবার পরের দিন কন্টিনিউ করবো। খাতা বার কর। আজকে আমি তুই স্টার্ট করবো হচ্ছে থার্মোডাইনামিক্স। ঠিক আছে, থার্মোডাইনামিক্স। খাতা বার কর, হেডিং দে থার্মোডাইনামিক্স। আচ্ছা দেখ থার্মোডাইনামিক্স কেমিস্ট্রি বা ফিজিক্সে যতগুলো চ্যাপ্টার আছে, চ্যাপ্টারগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা। বাট আমাদের ক্লাস 11-এর রেসপেক্টে অতটা বেশি মার্কস ডিস্ট্রিবিউশন আসে না এখান থেকে থার্মোডাইনামিক্স থেকে। থার্মোডাইনামিক্স আর এরপর আসছে হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। দেখ থার্মোডাইনামিক্স মানে কি বেসিক্যালি? থার্মোডাইনামিক্স মানে হচ্ছে, এদিকে দেখ টার্মটার মধ্যে আছে হচ্ছে দুখানা টার্ম। একটা টার্ম হচ্ছে থার্ম মানে হচ্ছে হিট। ডায়নামিক্স মানে হচ্ছে ইন মোশন। ঠিক আছে, ইন মোশন। তা বেসিক্যালি যে চ্যাপ্টারে আমি তুই হিটের বা এনার্জি, হিট একটা ফর্ম অফ এনার্জি, হিট ইন মোশন বা হিটের মুভমেন্ট নিয়ে ডিল করবো, সেটাই হচ্ছে থার্মোডাইনামিক্স। ঠিক আছে, থার্মোডাইনামিক্স চ্যাপ্টার আমি তুই ডিল করবো হচ্ছে হিট ইন মোশন, বা হিট মানে হচ্ছে একটা ফর্ম অফ এনার্জি, এনার্জির একটা ফর্ম হচ্ছে হিট, সেটা যখন মুভমেন্টে আছে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স। ইন মোশন ডায়নামিক্স কথাটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? সাপোজ ধর যদি ডায়নামিক্স মানে কি, ডায়নামিক্স মানে হচ্ছে ইন মোশন। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে আছে। সাপোজ ইলেকট্রন, আমি যদি ইলেকট্রনের মুভমেন্ট স্টাডি করি ওটাকে বলা হচ্ছে ইলেকট্রোডায়নামিক্স। ঠিক আছে, ইলেকট্রন যদি আমি স্ট্যাটিক মানে ইলেকট্রন একটা জায়গায় ফিক্সড আছে তখন সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। যখন তুই হচ্ছে চার্জ সম্পর্কে বলিস ইলেকট্রোস্ট্যাটিক। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক যখন একটা জায়গায় ফিক্সড আছে। সিমিলার হতে থার্মোডাইনামিক্স মানে কি? এনার্জির মুভমেন্ট অ্যাজ এ ফর্ম অফ হিট। আর যদি আমি এনার্জিকে বা থার্মকে বেসিক্যালি হিটকে একটা জায়গায় রেখে স্টাডি করতাম সেটাকে বলা হচ্ছে থার্মোস্ট্যাট। শুনেছিস না থার্মোস্ট্যাট? কোথাও না কোথাও শুনেছিস থার্মোস্ট্যাট। তো আমাদের সিলেবাসে এইসব জিনিসপত্র নেই, আমাদের ডাইরেক্ট হচ্ছে থার্মোডাইনামিক্স। এখন দেখ থার্মোডাইনামিক্স শুরু করার আগে আমি তো একটুখানি দেখি বেসিক্যালি ইনিশিয়াল টাইম বলতে কি 19th সেঞ্চুরি, অ্যারাউন্ড 19th সেঞ্চুরি কী ভাবনা চিন্তা হতো যখন ইলেকট্রনের কনসেপ্ট ডিসকভার হয়নি। অ্যারাউন্ড 19th সেঞ্চুরি তখন আর তাদেরকে সায়েন্টিস্ট বলতো না, তখন তাদেরকে কি বলতো? বলতে কি ফিলোজফার। ঠিক আছে, ফিলোজফার। কেন ফিলোজফার? দেখ ফিলোজফার মানে হচ্ছে বলতে কি যে জিনিসটা তুই ফিল করে ভাবনা চিন্তা করে বার করতে পারিস তাদেরকেই ফিলোজফি বলে, বেশিরভাগ তাদেরকে বলে ফিলোজফার। আর ব্যাপারটাকে বলে হচ্ছে ফিলোজফি। ইনফ্যাক্ট দেখ এখনকার দিনেও পিএইচডি কটা তার ফুল ফর্ম হচ্ছে ডক্টর অফ ফিলোজফি। কিন্তু এখনও ডক্টর অফ ফিলোজফি মানে তুই ভাবনা চিন্তা করে ব্যাপারটাকে রিয়েলাইজ করে আলটিমেট জায়গাটাতে পৌঁছাতে পেরেছি, ওইটা এখন ওটাকে বলে পিএইচডি। তো বেসিক্যালি তখনকার দিনে ওদেরকে বলা হতো ফিলোজফার। এখন তখনকার দিনে সায়েন্টিস্ট তাহলে আর বলছি না। ফিলোজফাররা কী ভেবেছিল? ফিলোজফাররা ভেবেছিল যে একটা জিনিস ওদেরকে কীভাবে প্রথমে এটাকে অ্যাট্রাক্ট করেছিল কীভাবে। ওরা দেখছে কি বলতো, তোর কাছে তোর দুখানা সাবস্টেন্স আছে, একটা সাবস্টেন্স হচ্ছে আমার হট গরম আছে, আরেকটা সাবস্টেন্স হচ্ছে তোর কোল্ড। ঠিক আছে, দুখানা সাবস্টেন্স আছে, একটা হট আরেকটা হচ্ছে তোর কোল্ড। এইবারে ঠিক আছে কোনো অসুবিধা নেই, ওদেরকে কোন জিনিসটা অবাক করেছিল হচ্ছে এই জিনিসটা, যখন তুই দুটো জিনিসকে ইন কন্ট্যাক্টে রাখলি, হট আর কোল্ডটাকে যখন লাগিয়ে দিলি তখন আমার অবজারভেশন কি হলো, দুখানা বেসিক্যালি একই রকমের টেম্পারেচার তখন দিচ্ছে, তাই তো একই রকম টেম্পারেচার দিচ্ছে। তার মানে কি হটটা বেসিক্যালি কোল্ড হয়েছে আর কোল্ডটা বেসিক্যালি হট হয়েছে। তো বেসিক্যালি এটা কেন হলো? তখনকার দিনে ফিলোজফাররা কী ভাবলো, বেসিক্যালি তাহলে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা জিনিস আছে, সেটাকে কি বলে দেখ, সেটাকে বলে হচ্ছে, মানে আমি তোকে এখন বোঝাচ্ছি হচ্ছে হিট বা এনার্জি কি, তখনকার দিনের কনসেপ্ট হিট বা এনার্জি কি, একদম ইনিশিয়াল কনসেপ্ট। তাহলে কী ভেবেছিল, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ইনভিজিবল ফ্লুইড থাকে, ঠিক আছে, ইনভিজিবল ফ্লুইড। হট যেটা তার মধ্যে ইনভিজিবল ফ্লুইডের অ্যামাউন্টটা বেশি, কোল্ড যেটা তার মধ্যে ইনভিজিবল ফ্লুইডটার অ্যামাউন্টটা কম। ঠিক আছে, এই ইনভিজিবল ফ্লুইডটাকে বলা হচ্ছে ক্যালোরিক। ওকে, তখন হিট মানে হচ্ছে এটা ভাবা হতো, কি ইনভিজিবল ফ্লুইডটা, যার মধ্যে ক্যালোরিকের অ্যামাউন্ট বেশি সেটা হচ্ছে হট, যার মধ্যে ক্যালোরিকের অ্যামাউন্ট কম সেটা হচ্ছে আমার কোল্ড। এইবারে তুই যখনই দুখানাকে কন্ট্যাক্ট করলি, লাগিয়ে দিলি, যখন কী হলো বলতো, ক্যালোরিক এটা থেকে আমার ওটায় ট্রান্সফার হলো, দিয়ে দুখানার ক্যালোরিক আমার সেম হলো, ওই জন্য আমার দুখানার টেম্পারেচার সেম হয়ে গেল। এটা হচ্ছে একদম ইনিশিয়াল কনসেপ্ট, বুঝতে পেরেছি? প্রথম এই ভাবনা চিন্তা করা হতো। তো দেখ অবভিয়াসলি তখনকার দিনে এই ভাবনা চিন্তা দিয়ে যেহেতু অনেক অবজারভেশনকে এক্সপ্লেন করা যাচ্ছিল, ওই জন্য তখনকার দিনে ক্যালোরিকের এক্সপ্লেনেশন অ্যাকসেপ্টেবল হয়েছিল। তখনকার দিনে ক্যালোরিকের এক্সপ্লেনেশন অ্যাকসেপ্টেবল হয়েছিল। এটা হচ্ছে 19th সেঞ্চুরি। আচ্ছা 19th সেঞ্চুরি মানে কোন টাইম থেকে কোন টাইমের পিরিয়ড বেসিক্যালি?
এক্স্যাক্টলি 1800 to 1900, তাই তো? তো বেসিক্যালি দেখ ক্যালোরিকের কনসেপ্ট তখন ছিল উইথ টাইম। আচ্ছা, এই অবজারভেশনটা ক্যালোরিকের কনসেপ্ট আবার কোথা থেকে আসলো? ক্যালোরিকের কনসেপ্ট এসেছিল হচ্ছে বেসিক্যালি জলের কনসেপ্ট থেকে। তো জলের কনসেপ্ট কি? ধর তোর কাছে একটা কন্টেনারের মধ্যে জল যদি বেশি থাকে, আরেকটার মধ্যে যদি জল কম থাকে, দুটোকে কানেক্ট করে দিলে লিকুইড আরেকটা থেকে আরেকটা ফ্লো করে আমার লেভেলটা সেভ হবে। এখান থেকে এসেছিল হচ্ছে ক্যালোরিকের কনসেপ্ট, তাই জন্য এটাকে বলেছে ইনভিজিবল ফ্লুইড। বা যখন আমার আস্তে আস্তে কনসেপ্ট ডেভেলপ করছে, 20th সেঞ্চুরিতে যখন ঢুকলো ইলেকট্রন, তখন আমার ডিসকভার হয়েছে। ইলেকট্রন ডিসকভার হওয়ার পরে এইবার আস্তে আস্তে কী বোঝা গেল, হিট কি অ্যাকচুয়ালি, হিট আর ক্যালোরিক নয়, ক্যালোরিক আমার সব কিছু এক্সপ্লেন আর করতে পারছে না। তাহলে তখন কি বোঝা গেল? তখন বোঝা গেল হচ্ছে ভাই বেসিক্যালি যখন অ্যাটমের স্ট্রাকচার, ইলেকট্রনের স্ট্রাকচার, প্রোটন নিউট্রন সব ডেভেলপ হয়েছে, তখন বোঝা গেল হিট ট্রান্সফার মানে বেসিক্যালি ইলেকট্রনের জন্যই হচ্ছে, ইলেকট্রনের মুভমেন্টের জন্যই হচ্ছে। তো তার মানে কি ক্যালোরিকের কনসেপ্ট তখন চলে গেল, আমাদের তখন আসতে হচ্ছে হিটের মডার্ন কনসেপ্ট। তো আমাদের হিটের মডার্ন কনসেপ্ট এসব নেই, হিটের মডার্ন কনসেপ্ট বুঝতে পারলি? তার মানে এটা হচ্ছে এইভাবে ডেভেলপ হয়েছে। তাহলে কীভাবে ভাবলো? ভেবেছে হচ্ছে তার মানে ইলেকট্রনের ডিসকভারির পরে এগুলো সব আমার আলটিমেটলি এসছে। ঠিক আছে, এখন দেখ থার্মোডাইনামিক্সের মধ্যে আমি তুই পড়বো হচ্ছে থার্মোডাইনামিক্সের মধ্যে কি হিটের ট্রান্সফার পড়ছি বেসিক্যালি। দেখ আমি তুই আজকে সব কিছুই পড়ছি, কি বলতো, সব কিছুই করছি কিসের জন্য? এনার্জির জন্য। বেসিক্যালি এনার্জি হচ্ছে আমাদের ড্রাইভিং ফোর্স। কীভাবে এনার্জি ড্রাইভিং ফোর্স? দেখ একটা ইলেকট্রনের মুভমেন্ট থেকে একটা বন্ড বানানো, সেটাও আমার এনার্জি। একটা পেনকে মাটি থেকে তোলা থেকে শুরু করে তুই ছুটে যাচ্ছিস, পুরোটার পিছনে হচ্ছে এনার্জির কনসেপ্ট। সব জায়গায় এনার্জি, এনার্জি হচ্ছে আলটিমেট থিং। তার মানে দেখ আমি তুই এখন সায়েন্সের মধ্যে পড়বি কি বেসিক্যালি, সায়েন্সের মধ্যে পড়ছি হচ্ছে এনার্জি সম্পর্কেই পড়বো। এনার্জির মধ্যে আমি তুই কী পড়বো? থার্মোডাইনামিক্স। আচ্ছা বাই দ্য ওয়ে, এইবারে এনার্জিকে কতভাবে স্টাডি করা যায়? এনার্জিকে দুভাবে স্টাডি করা যায়। কীভাবে স্টাডি করা যায়? দুভাবে মানে কি, দুটো টাইপের সিস্টেমে। দুটো টাইপের সিস্টেম বলতে কি, দেখ একটা টাইপের সিস্টেমকে বলা হচ্ছে যেটাকে আমি খালি চোখে দেখতে পাই, আরেকটা টাইপের সিস্টেমকে বলে যেটাকে আমি খালি চোখে দেখতে পাই না। একটাকে বলা হচ্ছে কি বলতো ম্যাক্রোস্কোপিক, আর এটাকে বলা হচ্ছে মাইক্রোস্কোপিক। ঠিক আছে, তার মানে আমি তো এখন সায়েন্স এনার্জির মধ্যে আমি তুই দুখানা টাইপের সিস্টেম দেখবো বেসিক্যালি। একটাকে বলে কি মাইক্রোস্কোপিক, আর এটাকে বলা হচ্ছে ম্যাক্রোস্কোপিক। ওকে, ম্যাক্রোস্কোপিকের এক্সাম্পল কি বেসিক্যালি? ম্যাক্রোস্কোপিক হচ্ছে তুই যেটা খালি চোখে দেখতে পাচ্ছিস, ইউনিভার্স, গ্যালাক্সি, এগুলো হচ্ছে সব ম্যাক্রোস্কোপিক। আর মাইক্রোস্কোপিক মানে কি, তুই ভেবে রাখ মাইক্রোস্কোপিক মানে হচ্ছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এই ধরনের সিস্টেম বেসিক্যালি, সেগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক সিস্টেম। এখন মাইক্রোস্কোপিক সিস্টেমের এনার্জি আর ম্যাক্রোস্কোপিক সিস্টেমের এনার্জি কিন্তু আলাদাভাবেই স্টাডি করা হয়। ম্যাক্রোস্কোপিক সিস্টেমের এনার্জি আমি যেভাবে স্টাডি করবো সেটা কিন্তু আমার মাইক্রোস্কোপিকের জন্য খাটবে না, আবার মাইক্রোস্কোপিক যেভাবে করবো সেটা কিন্তু মাইক্রোস্কোপিকের জন্য খাটবে না। বুঝতে পারলি? ম্যাক্রোস্কোপিক সিস্টেমের এনার্জির যে স্টাডি সেটাকেই বলে হচ্ছে বেসিক্যালি থার্মোডাইনামিক্স, শর্ট টাইম এটাকে টিডি লিখবো এখন থেকে। ওকে, আর মাইক্রোস্কোপিক সিস্টেমের এনার্জি স্টাডি করতে হলে আমাকে কিসের হেল্প নিতে হয়? আমাকে হেল্প নিতে হবে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। তার মানে তুই থার্মোডাইনামিক্স স্টাডি করে তুই কোনোদিনও বার করতে পারবি না একটা ইলেকট্রন বা প্রোটনের এনার্জি কত হবে। তুই থার্মোডাইনামিক্স স্টাডি করে বলতে পারবি ভাই এই যে ওই যে গণেশ মূর্তিটা আছে ওটার এনার্জি কত তুই বলতে পারবি, বা একটা প্রোডাক্ট ফর্ম হলো সেই প্রোডাক্ট ফর্ম হওয়ার সময় এনার্জি কত হলো সেটা তুই বলতে পারবি, বাট বলতে পারবি না ইলেকট্রন প্রোটন এনার্জি থার্মোডাইনামিক্স ইউজ করে বলা যাবে না। ইলেকট্রনের প্রোটন বা নিউট্রন বা মাইক্রোস্কোপিক সিস্টেমের এনার্জি বলতে গেলে আমাকে কোয়ান্টাম মেকানিক্সের হেল্প নিতেই হবে। বুঝতে পেরেছিস? তাহলে এখন আমি কি আছি কোথায় আছি? হচ্ছে এখন ম্যাক্রোস্কোপিক সিস্টেমে দেখবো হচ্ছে থার্মোডাইনামিক্স। তাহলে থার্মোডাইনামিক্সের লিমিটেশন কি বলতো? থার্মোডাইনামিক্সের লিমিটেশন হচ্ছে থার্মোডাইনামিক্স স্টাডি করে আমি কোনোদিনও মাইক্রোস্কোপিক সিস্টেম সম্পর্কে কিছু কমেন্টই করতে পারবো না। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার থার্মোডাইনামিক্সের লিমিটেশন। ক্লিয়ার? আচ্ছা চল এটা মুছে দিলাম। এখন থার্মোডাইনামিক্স আমাদের কি বলে? থার্মোডাইনামিক্স আমাদের বলে হচ্ছে, শোন থার্মোডাইনামিক্স কি বলে। থার্মোডাইনামিক্স যখন পড়বো বা থার্মোডাইনামিক্সের যে আউটকাম, একটা জিনিস সম্পর্কেই থার্মোডাইনামিক্স সবসময় কনসার্ন, সেটা হচ্ছে আগে কি ছিল আর পরে কি হলো। আগে কি ছিল, পরে কি হলো, কিভাবে হলো, থার্মোডাইনামিক্সের কাছে ম্যাটার করে না। বুঝতে পেরেছিস? ইনিশিয়াল কি ছিল, ফাইনাল কি হলো, মাঝখানে কিভাবে হলো, সেটা থার্মোডাইনামিক্সের কাছে ম্যাটার করে না। তার মানে ধর তোর কাছে ধর একটা রিয়াকশন ধর এ থেকে বি, ওকে, এ থেকে বি। সাপোজ স্টার্টিং ম্যাটেরিয়াল এটার এনার্জি ছিল হচ্ছে 100 জুল, প্রোডাক্টের এনার্জি সাপোজ হলো 20 জুল। ঠিক আছে, থার্মোডাইনামিক্সের কাছে এটাই ম্যাটার করবে, স্টার্টিং ম্যাটেরিয়াল 100 জুল, প্রোডাক্ট হচ্ছে 20 জুল। এটা ম্যাটার করবে না এই রিয়াকশনটা, সাপোজ এটা যদি একটা অর্গ্যানিক রিয়াকশন হয়, এটা কি SN1 রিয়াকশনের মেকানিজমে গেল, এটা কি SN2 রিয়াকশনের মেকানিজমের থ্রুতে গেল, এলিমিনেশন গেল, E1 গেল না E2 গেল, ওটা ম্যাটার করবেই না। ইনফ্যাক্ট ওই স্টাডি আমি করতেই পারবো না থার্মোডাইনামিক্সে। তারপর থার্মোডাইনামিক্স মানে হচ্ছে কি, সোজা কথা, আগে কি ছিল পরে কি হলো, ইনিশিয়াল আর ফাইনাল। বুঝতে পেরেছিস? ইনিশিয়াল আর ফাইনাল। তাহলে খাতায় লিখে রাখ, থার্মোডাইনামিক্স gives information about
ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল thermodynamics gives information about initial and final condition, initial and final condition. ঠিক আছে, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল কন্ডিশন। এখন থার্মোডাইনামিক্স পড়তে গেলে আমাদের একটা বেসিক জিনিস জানতে হবে, সেটাকে কি বলে? সিস্টেম। তাহলে খাতায় এবার হেডিং দে সিস্টেম। সিস্টেম আচ্ছা, বাকিরা কোথায় আজকে? যাই হোক, সিস্টেম বেসিক্যালি কি? দেখ, আজকে আমি ধরো কোনো একটা সিস্টেমের মধ্যে হিট এর ট্রান্সফার আমি দেখতে চাই, আমি যার মধ্যে দেখতে চাই সেটাকে বলে যে বেসিক্যালি সিস্টেম। বুঝতে পেরেছিস? এই পুরো ইউনিভার্সের মধ্যে আমি যেটা নিয়ে স্টাডি করবো সেটাকে বলে যে সিস্টেম। সোজা কথা, এত বড় ইউনিভার্স, তার মধ্যে তুই যেটা নিয়ে স্টাডি করবি, সাপোজ তুই আজকে 1 কাপ চা নিয়ে স্টাডি করবি, 1 কাপ চা নিয়ে ধর এবার তুই অনেক কিছু স্টাডি করতে পারিস, টেম্পারেচার কত বা যাই হোক, ওই 1 কাপ চা হচ্ছে তোর সিস্টেম। বোঝা গেছে? ক্লিয়ার? তার মানে চল খাতা হেডিং দিয়েছি সিস্টেম। এখন সিস্টেম বোঝা গেল, তার মানে আমি যাকে নিয়ে স্টাডি করবো সোজা কথা। এইবারে তুই ভাব, সাপোজ তুই ওই 1 কাপ চা নিয়ে স্টাডি করছিস, মানে কি ওর মধ্যে যে লিকুইডটা আছে সেটা নিয়ে স্টাডি করছিস, তুই কিন্তু কাপটা সম্পর্কে স্টাডি করছিস না, লিকুইডটা সম্পর্কে স্টাডি করবি। তাহলে ওই লিকুইডটা বাদ দিয়ে যে পার্ট পড়ে থাকলো সেটাকে কি বলে? সারাউন্ডিং। ঠিক আছে, সিস্টেম বাদ দিয়ে ইউনিভার্সের বাকি যা পড়ে আছে পুরোটাকে বলেছে সারাউন্ডিং। এখন এইবারে দাঁড়া, এইবারে হচ্ছে তুই কি, এইবারে তোকে চাটা তো রাখতে হবে কোথাও। চাটা কোথায় রেখেছিস? চাটা তুই রেখেছিস একটা কাপের মধ্যে, ওটাকে বলে হচ্ছে বাউন্ডারি। বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে আমার সিস্টেমটা কোথায় থাকে? বাউন্ডারির মধ্যে থাকে। সিস্টেম থাকে হচ্ছে বাউন্ডারির মধ্যে, আর সিস্টেম বাদ দিয়ে যা পড়ে আছে সেটাকে বলে হচ্ছে সারাউন্ডিং। ক্লিয়ার? তাহলে খাতায় লেখ, লেখ ইউনিভার্স ইকুয়ালস টু, ইউনিভার্স ইকুয়ালস টু, ইউনিভার্স ইকুয়ালস টু সিস্টেম প্লাস সারাউন্ডিং। ইউনিভার্স ইকুয়ালস টু সিস্টেম প্লাস সারাউন্ডিং। ইউনিভার্স ইকুয়ালস টু সিস্টেম প্লাস সারাউন্ডিং। বুঝতে পেরেছিস? ইউনিভার্স ইকুয়ালস টু সিস্টেম প্লাস সারাউন্ডিং। এখন এই বাউন্ডারির উপর ডিপেন্ড করে সিস্টেমকে কতগুলো ক্লাসিফিকেশন করা যায়, সেই ক্লাসিফিকেশনগুলো তোর পরীক্ষাতে আসে, উইথ এক্সাম্পল তোকে দেবে। তাহলে চল, তাহলে এবার লেখ ক্লাসিফিকেশন অফ সিস্টেম, ক্লাসিফিকেশন অফ সিস্টেম অন দ্য বেসিস অফ বাউন্ডারি, ক্লাসিফিকেশন অফ সিস্টেম অন দ্য বেসিস অফ বাউন্ডারি। চল, এগুলো ডেফিনেশন বই থেকে পড়বো, আমি বলে দেবো, ডেফিনেশন আমি তোকে পাঠিয়ে দেবো। দেখ, ধর তোর কাছে আছে হচ্ছে কি, দেখতে দেখ আমি 3খানা সিস্টেম তোর জন্য নিচ্ছি। এটা ধর তোর কাছে আছে 1 কাপ চা, ওকে? এইবারে চাটা তুই ধর খোলা রেখে দিয়েছিস, ঠিক আছে? চাটা খোলা রেখেছিস, গরম চা ছিল। অবজারভেশন তোর কী হবে 3 ঘন্টা পরে? ফার্স্ট অবজারভেশন কী হবে? তুই যদি না খেয়ে নিস ওটা ঠান্ডা হয়ে যাবে বেসিক্যালি, ঠিক আছে? ঠান্ডা হয়ে যাবে। সেকেন্ড অবজারভেশন কী হবে? আরও একটা অবজারভেশন হবে, সেটা হচ্ছে এটার মাস চেঞ্জ হবে। মাস চেঞ্জ হবে, সোজা কথা, মাস চেঞ্জ হবে। এটা যেহেতু গরম চা, ওই জন্য তোর কী হবে বলতো? মাস বাড়বে না কমবে? তোর কী মনে হয়? লিকুইডটার মাস আমার কমবে। এবারে এটা ডিপেন্ড করছে আমি কোন কন্ডিশনে রেখেছি, তার উপর ডিপেন্ড করবে কি আমার মাস বাড়বে না কমবে। হতেও পারে মাস বাড়তে পারে, যদি কোথাও হতে পারে ধর উপর থেকে কনডেন্স করে এর মধ্যে জমে যায়, তাহলে মাস বাড়তে পারে। এখানে আমার কি ইভাপোরেশন হয়েছে। এইবারে কি দেখ, এদিকে তাকা, ভালো করে তাকা। তাহলে এবার ফার্স্ট কেস আমি কি বললাম? এই ধরনের সিস্টেম যেখানে কি বলতো, ধর 3 দিকে আমার বাউন্ডারি আছে, কিন্তু দেখ একটা দিক খোলা, একটা সাইড ধর খোলা আছে, একটা সাইড খোলা, এটাকে আমি কি বলি? এটাকে বলি হচ্ছে ওপেন সিস্টেম। এখানে অবজারভেশন কি হলো? অবজারভেশন হলো কি বলতো? ডেল্টা ই। আচ্ছা, ডেল্টা সাইন মানে কি? ডেল্টা সাইন মানে হচ্ছে চেঞ্জ, ই ফর হচ্ছে এনার্জি, ঠিক আছে? ডেল্টা ই আমার কি হবে? 0 না নট ইকুয়ালস টু 0? নট ইকুয়ালস টু 0। তার মানে কি বলতে, 1 কাপ চায়ের 1 ঘন্টা আগে যখন গরম গরম চা ছিল তখন যে এনার্জি ছিল, 3 ঘন্টা পরে ওই 1 কাপ চা তো ঠান্ডা হয়ে গেছে, তখন এনার্জি কম হয়ে গেছে। তার মানে কি হলো বলতো? লিকুইডটার এনার্জি আমার চেঞ্জ হয়েছে, তার মানে ডেল্টাই আমার নট ইকুয়ালস টু 0 হয়ে গেছে লেখা এটা। চল সেকেন্ড দেখ, তাহলে বুঝলি এটা এই ধরনের সিস্টেমকে কি বলবো? ওপেন সিস্টেম। আচ্ছা, সেকেন্ড অবজারভেশন কি এর মধ্যেই? সেকেন্ড অবজারভেশন হচ্ছে ডেল্টা এম নট ইকুয়ালস টু 0। মাসেরও তো এখানে চেঞ্জ হচ্ছে, মাসেরও চেঞ্জ হচ্ছে বেসিক্যালি, ঠিক আছে? ধর আজকে যদি চা আর জল থাকে, তাহলে আমার জলটা ইভাপোরেট হয়ে পালিয়ে গেছে, তাহলে সিস্টেমটা আমার ছিল কি চা প্লাস জল, জল যদি পালিয়ে যায় তাহলে আমার মাসের চেঞ্জ হবে, সোজা কথা। বুঝতে পেরেছিস? তাহলে ডেল্টা এম নট ইকুয়ালস টু 0। ক্লিয়ার? বোঝা গেল? আমি গ্রেটার দেন বা লেস দেন বলছি না, তার কারণ কি সারাউন্ডিংয়ের উপর ডিপেন্ড করে কিন্তু এটা গ্রেটার দেন বা লেস দেন হতেই পারে, বুঝলি? এইবারে ধর আমি সেকেন্ড কেসে কি করলাম, চল চায়ের কাপটা ছিল, ওই চায়ের কাপেরই ধর আমি সেকেন্ড উপরে একটা ভালো মতন ঢাকনা দিয়ে দিলাম।
ঢাকনা যদি দিই তাহলে কী দেখবো কিছুক্ষণ পরে, 3 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে কী দেখবো বলতো? চাটা কি গরমই থাকবে 3 ঘন্টা পর? গরম তো থাকবে না ভাই। মাসের কোনো চেঞ্জ হবে? মাসের কোনো চেঞ্জ হবে না। তার কারণ কি বলতো? এইবার আর দেখ, এটা কিন্তু পালিয়ে যাওয়ার চান্স পাচ্ছে না। আইডিয়ালি হবে না, আইডিয়ালি মানে হওয়ার কথা না, কিন্তু একটু হবে, এটা হতে পারে। কারণ তুই যদি একদম পুরো প্যাক করে রাখিস দেন আমার ওয়াটার ভেপারটা বেরোতে পারবে না, নইলে এখান দিয়ে বেরিয়ে যাবে, ওই ফাঁক দিয়ে বেরোবে। তাহলে কী হয়েছে, এটা এই ধরনের সিস্টেম যেখানে আমার এখানে কী হলো বলতে, এনার্জি চেঞ্জ কি হলো? হ্যাঁ ভাই, এনার্জি চেঞ্জ তো হলো, অবভিয়াসলি ঠান্ডা তো হয়ে যাবে চাটা, চা ঢেকে রাখলেও চা ঠান্ডা হয়ে যায়। তাহলে এখানে দেখ আমার এনার্জি চেঞ্জ যদি হয় তাহলে এখানেও ডেল্টা ই নট ইকুয়ালস টু 0। সেকেন্ড কী হলো বলতে, এখানে মাসের চেঞ্জ আমার হলো না। ক্লিয়ার? তার মানে যে ধরনের সিস্টেমে আমার এনার্জি চেঞ্জ হয় কিন্তু মাসের চেঞ্জ হয় না, তাকে কি বলে? তাকে বলে কি বলতো? ক্লোজ সিস্টেম। ঠিক আছে, ক্লোজড সিস্টেম, এটাকে বলেছে ক্লোজ সিস্টেম। বোঝা গেছে? থার্ড টাইপের সিস্টেম, এইবারে ধর তুই চাটাকে থার্মোফ্লাস্ক রেখে দিয়েছিস, তুই ধর এমন একটা থার্মোফ্লাস্ক বানাতে পেরেছিস যাতে কোনো দিনই আমার ঠান্ডা হয় না, যদি তুই বানাতে পারিস আইডিয়াল থার্মোফ্লাস্ক, যেটা হওয়া পসিবল নয়। ঠিক আছে, থার্মোফ্লাস্কে রাখলে তো 2 দিন পরে তো ঠান্ডা হয়ে যাবে চা। তাহলে ওই ধরনের সিস্টেম যদি আইডিয়ালি হতো ওটাকে বলে কি? আইসোলেটেড সিস্টেম। ক্লিয়ার? থার্ড টাইপের সিস্টেম ধর আইসোলেটেড সিস্টেম। আচ্ছা, আইসোলেটেড সিস্টেমের জন্য আমি একটু অন্যরকম ছবিটা আঁকছি। কীভাবে আঁকলাম ছবিটা? ধর এরকম এঁকেছি, এর মাঝখানে ধর আমি চা ঢেলে রেখেছি, এটা ধর একটা সিস্টেম। সাইডের দাগগুলো কি বোঝাচ্ছে? সাইডের দাগগুলো বোঝাচ্ছে হচ্ছে বেসিক্যালি একটা ইনসুলেটার। ঠিক আছে, মানে যার মধ্যে দিয়ে হিট কোনো ট্রান্সফার হবে না, এটা হচ্ছে একটা ইনসুলেটার আছে। আবার এর মাঝখানে ধর তুই চাটা রেখে দিয়েছিস, ইনসুলেটার ভাই। এই ধরনের সিস্টেমকে কি বলে? আইসোলেটেড সিস্টেম। কোন ধরনের সিস্টেম? যেখানে ডেল্টা ইও ইকুয়ালস টু 0, মানে এনার্জির কোনো চেঞ্জ হলো না, আবার ডেল্টা এমও ইকুয়ালস টু 0। এই ধরনের সিস্টেমকে কি বলে? তাহলে আইসোলেটেড সিস্টেম। বোঝা গেছে? তোকে পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন করবে, একটা ধর সিস্টেম দিয়ে দেবে, বলবে এটিকে আইসোলেটেড হবে, ক্লোজড হবে নাকি ওপেন হবে। ঠান্ডা মাথায় ভেবে চিন্তা করবো, কোশ্চেন এসে সলভ করার সময় আমি দেখবো। বুঝতে পারলি এটা? তাহলে সিস্টেম সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়েছে খাতায়? তাহলে এবার হেডিং দে, সিস্টেম হয়ে গেছে। লিখেছিস? সিস্টেম ডেফিনেশন আর এক্সাম্পল আমি পাঠিয়ে দেবো, বাড়ি থেকে পড়ে নিবি। ওকে, ব্যাপারটা বোঝা আমাদের বেশি ইম্পর্টেন্ট। খাতায় এবার হেডিং দে, স্টেট ফাংশন অ্যান্ড পাথ ফাংশন। স্টেট ফাংশন অ্যান্ড পাথ ফাংশন। স্টেট ফাংশন অ্যান্ড পাথ ফাংশন। আচ্ছা, এটা মুছে দিচ্ছি, চায়ের কাপগুলো মুছে দিলাম, চা খাওয়া হয়ে গেছে। চল, স্টেট ফাংশন অ্যান্ড পাথ ফাংশন। আচ্ছা দেখ, ধর আমার কাছে একটা সিস্টেম আছে, আমি সিস্টেমকে থার্মোডাইনামিক্স চলাকালীন এইভাবে ডিনোট করব। এবারে এর ধর টেম্পারেচার হতে পারে, প্রেশার হতে পারে, ভলিউম হতে পারে, যা এইরকম। থার্মোডাইনামিক স্টেট মানে কি? ঠান্ডা মাথায় শুনিস। থার্মোডাইনামিক স্টেট মানে হচ্ছে সলিড, লিকুইড, গ্যাস, বোস-আইনস্টাইন কনডেন্সেট বা প্লাজমা নয়। থার্মোডাইনামিক স্টেট মানে হচ্ছে একটা সিস্টেম এখন কীভাবে আছে, সোজা কথা। বুঝতে পেরেছিস? একটা সিস্টেম এখন কীভাবে আছে মানে কি? একটা সিস্টেমের মধ্যে তো আবার অনেক রকম প্রপার্টি থাকে, টেম্পারেচার থাকে, প্রেশার থাকে, ভলিউম থাকে। সাপোজ ধর এটা হচ্ছে একটা সিস্টেম, এটা ধর গ্যাস বা লিকুইড, যা ইচ্ছা তুই ভাব। ধর এর এখন এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে T1, প্রেশার আছে হচ্ছে P1, ভলিউম ধর আছে V1, এরকম হাজারটা প্রপার্টি থাকতে পারে। আমি সিম্পল তো চেনা জানা 3খানা প্রপার্টি নিয়েছি। ঠিক আছে, এখন আমি ধর ভাবলাম কি, চল ভাই এই সিস্টেমটা যেটা আমার আছে এটাকে আমি ধরে নিই, এটা আছে হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে। আমি ভাবলাম কি, চল এটাকে আমি 50 ডিগ্রি সেন্টিগ্রেডে পাঠাবো। তার মানে কী করবো বলতো? এটাকে আমি 50 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি পাঠাই, তোর ইজিলি মনে হচ্ছে টেম্পারেচার বাড়ালে হয়ে যাবে। যেমনভাবে তুই টেম্পারেচার বাড়ালে হবে, সিমিলারলি তো ভলিউম চেঞ্জ করলেও হবে, প্রেশার চেঞ্জ করলে হবে, সেগুলো আমি তো এখন অবধি জানি না। প্রেশার চেঞ্জ করলে, ভলিউম চেঞ্জ করলেও টেম্পারেচার চেঞ্জ হয়, অবভিয়াসলি পড়বো কিছুদিন পরে। আইসোথার্মাল এক্সপেনশন করলে আইডিয়াল গ্যাসের কুলিং হয়, ঠান্ডা হয়ে যায় গ্যাস। ঠিক আছে, তো বেসিক্যালি আমি যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড করতে চাই তখন আমি কি করলাম দেখ, যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় তাহলে এবার তুই বল ইনিশিয়ালি এটা যে স্টেটে ছিল এখন যে স্টেটে যাবে, দুখানে কি সেম স্টেট? অবভিয়াসলি আলাদা স্টেট। এটাকেই বলেছে থার্মোডাইনামিক স্টেট, সোজা কথা। বুঝতে পেরেছিস তো? এটাকে বলে থার্মোডাইনামিক স্টেট। তাহলে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে আমি গেলাম কিভাবে? দেখ আমার কাছে প্রচুর অপশান আছে যেগুলোকে চেঞ্জ করে করে যেতে পারি। যারা চেঞ্জ হয় তাদেরকে কী বলে বলতো? ভ্যারিয়েবল। বুঝতে পারলি? যারা চেঞ্জ হয় তাদেরকে ভ্যারিয়েবল বলে। তার মানে এইগুলোকে বলা হচ্ছে থার্মোডাইনামিক ভ্যারিয়েবল। বোঝা গেল? থার্মোডাইনামিক ভ্যারিয়েবলকে চেঞ্জ করলে আমি কি চেঞ্জ করতে পারি? থার্মোডাইনামিক স্টেট চেঞ্জ করা যায়। ক্লিয়ার? থার্মোডাইনামিক ভ্যারিয়েবল কারা কারা হয়? টেম্পারেচার, প্রেশার, ভলিউম, অনেক কিছু আছে এরকম। চেনা জানা তোর 3খানা। বুঝলি? তারপরে খাতায় লিখে রাখ, লেখ থার্মোডাইনামিক চেঞ্জ অফ থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস
চেঞ্জ অফ থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস lead to change of thermodynamic variables lead to change in thermodynamic state. Change of thermodynamic variables lead to change in thermodynamic variable. বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, থার্মোডাইনামিক স্টেট লিড টু চেঞ্জ ইন থার্মোডাইনামিক স্টেট। আচ্ছা, এখন দেখ ঠান্ডা মাথায় একটা কথা শুনবি, যে ভেরিয়েবলগুলোকে চেঞ্জ করলে স্টেট চেঞ্জ হয় সেই ভেরিয়েবলগুলোকে কি বলে? স্টেট ভেরিয়েবল। বুঝতে পারলি? যে ভেরিয়েবলকে চেঞ্জ করলে স্টেট চেঞ্জ হয় সেটাকে কি বলে? স্টেট ভেরিয়েবল। ক্লিয়ার? যে ভেরিয়েবলকে চেঞ্জ করলে স্টেট চেঞ্জ হয় সেটাকে বলে স্টেট ভেরিয়েবল। আমাদের ওই তিনটে স্টেট ভেরিয়েবলই আছে, টেম্পারেচার, প্রেসার, ভলিউম। বুঝতে পারলি? তাহলে খাতায় লিখে রাখ, স্টেট ভেরিয়েবল বলে লেখ। কি লিখবি? আমি বলছি, তুই তোর মাতৃভাষায় লিখবি। যে ভেরিয়েবলকে চেঞ্জ করলে স্টেট চেঞ্জ হয় তাকে বলে স্টেট ভেরিয়েবল। ব্যাপারটা বুঝে গেছিস? তোর মাতৃভাষা যা সেটাই লিখে রাখ। তুই চাইলে হোয়াটসঅ্যাপ ল্যাঙ্গুয়েজে লিখে রাখতে পারিস, ইংলিশে লিখবি, বাংলাটা, তাই তো? ইংলিশে লিখবি কিন্তু বাংলা প্রোনাউন্সিয়েশন বেসিক্যালি। বোঝা গেল? যে ভেরিয়েবলকে চেঞ্জ করলে স্টেট চেঞ্জ হয় তাকে বলে স্টেট ভেরিয়েবল। ক্লিয়ার? আচ্ছা, হয়ে গেছে? বুঝেছিস? তাহলে স্টেট ভেরিয়েবল বোঝা গেছে। এইবারে আমি তোকে দেখাবো হচ্ছে স্টেট ফাংশন আর পাথ ফাংশন কি। স্টেট ফাংশন আর পাথ ফাংশন কি বল? ঠিক আছে, স্টেট ফাংশন আর পাথ ফাংশন কি? আচ্ছা দেখ, তোকে ব্যাপারটা শুধু এনজয় কর বেসিক্যালি। ধর, চল তোর জন্য আঁকছি আমি একটা, এটা ধর একটা পাহাড়, ঠিক আছে? এবার ধর তুই পাহাড়ের ধর এখানে দাঁড়িয়ে আছিস, আবার ধর তুই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছিস। এই হাইটটা ধর হচ্ছে তোর এইচ, ঠিক আছে? আচ্ছা, তুই যখন এখানে দাঁড়িয়ে আছিস, আমি একটা রিলেটিভ জিনিস ভাবছি। সাপোজ তুই ধর এখানে ধর যখন দাঁড়িয়ে আছিস, তোর হাইট হচ্ছে 0, তোর হাইট না, যেখান থেকে কনসিডার করছি মানে বেস লাইন থেকে তোর হাইট 0। আর যখন তুই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছিস, বেস লাইন থেকে তোর হাইট হচ্ছে এইচ। যখন তুই এখানে আছিস তখন তোর পোটেনশিয়াল এনার্জি কত? যদিও হবে না, আমি যেহেতু এখানে হাইট 0 বলছি ওই জন্য বলছি, ঠিক আছে? তাহলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি? ফিজিক্সে পড়েছিস, P = mgh, তাই তো? mgh। ক্লিয়ার? ধর এটার ভ্যালু কত আসবে? এটা তো 0 অ্যাকচুয়ালি হবে না স্বাভাবিকভাবেই। ধর এটার ভ্যালু হচ্ছে 50। তুই যখন ধর এভারেস্টের মাথায় গেছিস, ধর তুই এটা পুরীতে ছিলি, ধর এভারেস্টের মাথায়, আমি বলছি তুই পুরীতে হয়তো গেছিস কিন্তু এভারেস্টের মাথায় গেছিস কিনা সেটা জিজ্ঞেস করছি না, ঠিক আছে? ধর এখানে তোর কত হলো? ধর 200, কারণ এখানে হাইটের একটা এফেক্ট আছে। বুঝতে পেরেছিস? এইবারে দেখ, তোর কাছে কী কী অপশান আছে ঠান্ডা মাথায় দেখবি। ফার্স্ট অপশান হচ্ছে তুই এখান থেকে ওখানে কীভাবে যেতে পারিস। সিম্পলি ভাববো, তোর কাছে দুখানা অপশান আছে। প্রথম অপশান কি? তোকে এখান থেকে তুলে এখানে বসিয়ে দিলাম, এটা হচ্ছে ফার্স্ট অপশান, ঠিক আছে? তোর ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত ছিল? 50, ওইভাবে ছিল হচ্ছে 200, ঠিক আছে? আচ্ছা, তোকে যদি বলি তোকে এখান থেকে তুলে ওখানে বসালাম, এখান থেকে তুলে ওখানে বসালাম, তাতে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত হলো? 150 হয়েছে। সেকেন্ড অপশান কি? ধর তুই এবার এভারেস্টে আছে, এরকম ঘুরে 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 এভারেস্টের মাথায় গেলি, এটা তোর কাছে সেকেন্ড অপশান। তোকে যদি বলি এই সেকেন্ড পাথওয়েতে সেকেন্ড অপশানে তোর ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত হলো? 150 থাকলো, যা ছিল তাই আছে। তার মানে বলতে কি, এটা এমন একটা জিনিস, পোটেনশিয়াল এনার্জি, তার মানে আমি কি বুঝতে পারলাম? এমন একটা জিনিস যেটা কোন পথে আমি ফাইনালে গেছি তার উপর ডিপেন্ড করছে না। বুঝলি? তার মানে কিছু কিছু ফাংশন আছে যে ফাংশনগুলো আমার পাথওয়ের উপর ডিপেন্ডই করে না, শুধুমাত্র কোন স্টেটে আছে তার উপর ডিপেন্ড করে, ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট। বুঝতে পারলি তো? পোটেনশিয়াল এনার্জি দেখ, আগে কি ছিল, পরে কি হলো, তার উপরে ডিপেন্ড করছে, কীভাবে গেছি তার উপর ডিপেন্ড করলো না। তাহলে এই ধরনের ফাংশনকে কি বলে? স্টেট ফাংশন। ক্লিয়ার? স্টেট ফাংশন কারা? যে ফাংশন হচ্ছে ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, কীভাবে আমি ইনিশিয়াল থেকে ফাইনালে গেলাম তার উপর ডিপেন্ড করবে না, তার হচ্ছে আমার স্টেট ফাংশন। বুঝতে পারলি? সেকেন্ড ক্লিয়ার? বোঝা গেছে? স্টেট ফাংশন ডেফিনেশন তোর পরীক্ষাতে আসবে, এক্সাম্পলও তোর পরীক্ষাতে আসবে, অনেকগুলো স্টেট ফাংশন এক্সাম্পল তোকে পড়তে হবে, আমি পাঠিয়ে দেবো, ধরে তোকে প্রত্যেকটাই মনে রাখতে হবে। ক্লিয়ার? সেকেন্ড, এবারে তোর কাছে কী অপশান? ধর আমি তোকে যদি এবার প্রশ্ন করি, তুই ধর এখান থেকে তুলে আমি তোকে এখানে বসিয়ে দিলাম, আরেকটা কি, তুই ধর এখান থেকে এরকম ঘুরে 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 মাথায় গেলি, কোন প্রসেসে কোন পাথওয়েতে ওয়ার্ক ডান বেশি হলো? সেকেন্ডে তোকে ওয়ার্ক ডান বেশি করতে হচ্ছে। তার মানে ওয়ার্ক হচ্ছে এমন একটা তোর ফাংশন যেটা হচ্ছে আমার পাথওয়ের উপর ডিপেন্ড করবে। বুঝতে পারলি? এমন একটা ফাংশন যেটা আমার পাথের উপর ডিপেন্ড করবে। তাহলে এই ধরনের ফাংশন কি বলে বলতো? পাথ ফাংশন। ক্লিয়ার? পাথ ফাংশন হচ্ছে তার মানে কি, যে ফাংশনগুলো আমার পাথের উপর ডিপেন্ড করে, ইনিশিয়াল আর ফাইনাল স্টেট ছাড়াও পাথের উপর ডিপেন্ড করবে, তাদেরকে বলা হচ্ছে পাথ ফাংশন। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে তোর পরীক্ষাতে কোশ্চেন আসবে স্টেট ফাংশন, পাথ ফাংশনের ডেফিনেশন, এটা তুই বই থেকে পড়বি, পাঠিয়ে দেবো তোকে আজকেই, আর উইথ এক্সাম্পল। পাথ ফাংশন আমাদের সিলেবাসে দুটোই আছে বেসিক্যালি, একটা হচ্ছে কিউ হিট
আর এটা হচ্ছে ওয়ার্ক ডান ডাব্লিউ। ঠিক আছে, তাহলে তুই এক্সাম্পল লেখ, পাথ ফাংশনের এক্সাম্পল লেখ, এটা তুই এখন বুঝছিস বেসিক্যালি। ক্লিয়ার? পাথ ফাংশনের এক্সাম্পল লেখ, লেখ ওয়ার্ক, এক্সাম্পল অফ পাথ ফাংশন লিখে রাখ ওয়ার্ক। কী দিয়ে ডিনোট করবো পাথ ফাংশনকে? কেমিস্ট্রিতে ডিনোট করবো হচ্ছে পাথ ফাংশনে ওয়ার্ককে ডাব্লিউ দিয়ে। ঠিক আছে, ডাব্লিউ দিয়ে ডিনোট করবি। ঠিক আছে, তারপর এটা লেখ হিট, হিটকে কী দিয়ে ডিনোট করবো? স্মল কিউ দিয়ে, স্মল কিউ দিয়ে ডিনোট করবো হচ্ছে হিটকে। ওকে, পাথ ফাংশন আর স্টেট ফাংশন বুঝলি? তাহলে চল, এইবারে তোর মনে হচ্ছে ব্যাপারটা বড্ড বেশি কেমিস্ট্রি ছেড়ে অন্য জায়গায় বেরিয়ে চলে গেছে। না ভাই, কেমিস্ট্রি ছেড়ে বেরোয়নি, আমি তোকে কেমিস্ট্রি রেসপেক্টিভে বলছি ব্যাপারটা কী হলো। হ্যাঁ, স্মল কিউ ইউজুয়ালি করে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, এখন দেখ কেমিস্ট্রি রেসপেক্টিভে তোকে যদি ব্যাপারটা বলি, কীরকম কেস, ধর তোর কাছে একটা রিয়াকশান হচ্ছিল, দেখ এই রিয়াকশানটা আমি তুই অলমোস্ট অলরেডি হয়তো দেখেছি। কীরকম রিয়াকশান? আমি বললাম না কার্বনের সাথে কে লেগে আছে, আমি তোকে বলিনি। তো স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল হচ্ছে তোর এটা, ঠিক আছে, প্রোডাক্ট ধরতে রয়েছে এই জিনিসটা। বলতো এটা থেকে এটা কনভার্সন কোন রিয়েজেন্ট দিলে হতো? অ্যাকোয়াস কেউইচ, এক্স্যাক্টলি অ্যাকোয়াস কেউইচ, অ্যাকোয়াস এনওইচ আর অ্যাকোয়াস কেউইচ। ঠিক আছে, এবারে এই রিয়াকশনটা কীভাবে হলো তার মেকানিজম অ্যাকচুয়ালি আমার তোর আছে ক্লাস 12, যেটা তোর বোর্ড এক্সামে কোশ্চেনও আসে, 11 যদি স্কুলে পড়ে তাহলে আসবে, সিম্পলি বলে দিলাম। দেখ এটা কীভাবে হতে পারে তোকে আমি দেখাচ্ছি। ফার্স্ট যেটা অপশন, ফার্স্ট অপশন হচ্ছে কি, এটাকে বলেছে SN1 রিয়াকশন, SN1 রিয়াকশন। আরেকটা হতে পারে হচ্ছে SN2 রিয়াকশন, ডিটেলস আছে হচ্ছে ক্লাস 12-এই। SN1 রিয়াকশন কীভাবে হয় চল তোকে জাস্ট দেখাই একবার, চাপ নিতে হবে না তোকে এখানে কিচ্ছু। SN1 রিয়াকশনে ফার্স্ট স্টেপে বিআর বেরিয়ে চলে যাবে, ফর্ম হবে হচ্ছে আমার কার্বোক্যাটায়ন, কার্বনের মাথায় প্লাস, কার্বোক্যাটায়ন ফর্ম হবে। পরের স্টেপে আমার OH মাইনাস গিয়ে এসে এই কার্বনের সাথে লাগবে, OH মাইনাস গিয়ে আমার এই কার্বনে এসে লাগবে, প্রোডাক্ট হবে হচ্ছে এটা সি, এখানে লাগলো হচ্ছে OH। দেখ এই প্রোডাক্টটা, এটা হচ্ছে আমি SN1 দেখালাম। SN2-তে কী হবে? SN2-তে হবে হচ্ছে এটা তো ছিল একটা স্টেপেই OH মাইনাস গিয়ে এই কার্বনে ধাক্কা মারবে, বিআর বেরিয়ে চলে যাবে, প্রোডাক্ট হবে হচ্ছে তোর এটা। ঠিক আছে, এটা হচ্ছে SN1 আর SN2 বেসিক্যালি, যেগুলো তোর ক্লাস 11-এ অফিসিয়াল সিলেবাসে নেই। এইবারে দেখ দুটো রিয়াকশনের কি তোর মনে হচ্ছে মেকানিজম সেম? অবভিয়াসলি মেকানিজম আলাদা, আমি বুঝতেই পারলাম। একটাতে কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে আর একটাতে কার্বোক্যাটায়ন ফর্ম হয়নি। তাহলে দেখ আমি যদি তোকে রিয়াকশন দুটোর এবার একটুখানি এনার্জি ডায়াগ্রাম দেখাই, যেগুলো তো নেই, আগেই বলেছি নেই, তুই যদি ব্যাপারগুলো দেখ এখন, যদি এনার্জি ডায়াগ্রাম দেখাই তাহলে কী হবে দেখ। এনার্জি ডায়াগ্রাম, এটা হচ্ছে সাপোজ আমার ই, এটা হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল, চলো আমি এটাকে লিখলাম এস, এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এটাকে লিখলাম পি, এটা হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়াল, এটা হচ্ছে পি। ঠিক আছে, দেখ স্টার্টিং ম্যাটেরিয়ালের সাপোজ আজকে আমার এনার্জি ছিল হচ্ছে এখানে, প্রোডাক্টের ধর আমার এনার্জি গেছে হচ্ছে এখানে। ঠিক আছে, কারণ স্টার্টিং ম্যাটেরিয়াল এনার্জি বেশি, প্রোডাক্টের এনার্জি কম। ওকে, আমি ওদিকে আঁকবো SN2-র পাতো, এটা একই হবে, স্টার্টিং ম্যাটেরিয়ালের যে এনার্জি সেই সেম লেভেলেই থাকবে। তাহলে এটা হচ্ছে এস, এটা পি, এখানেও প্রোডাক্টের এনার্জি আমার সেম লেভেলেই আছে। মেকানিজম দুখানা আলাদা, তাহলে আমি যদি মেকানিজমের এই প্রত্যেকটা স্টেপের এনার্জি চেঞ্জ দেখাই, তাহলে যে প্লটটা আমি পাবো সেই প্লটটা আমি তোকে এখন দেখাচ্ছি। তোর এখান থেকে পরীক্ষাতে কিচ্ছু আসবে না, আগেই বলে দিলাম কীভাবে হচ্ছে। ঠিক আছে, স্টার্টিং থেকে যদি আমি প্রোডাক্টে যাই, দেখ ফার্স্ট স্টেপে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে ফর্ম হয় কি কার্বোক্যাটায়ন। আচ্ছা, এই কার্বোক্যাটায়ন কেন ফর্ম হলো এগুলো সব ক্লাস 12-এ পড়বো। তো এখন শুধু দেখ আগে, কার্বোক্যাটায়ন এনার্জি স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে বেশি হয়, আর এটাকে বলা হচ্ছে ট্রানজিশন স্টেট। সব ছেড়ে দেয় এখন, আমি জাস্ট আঁকছি তোর জন্য। এটা হচ্ছে একটা ছবি কার জন্য? SN1-এর জন্য। আর SN2-র ছবিটা কী হবে? SN2 ছবিটা হচ্ছে একটাই এরকম পাহাড়। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, কি বুঝলাম এখান থেকে? দেখ একটা জিনিস আমি তোকে বোঝানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে দুটোর পাতই আলাদা। দেখতে পাচ্ছিস দুখানার পাতই আলাদা, কিন্তু দুটোর একটা জিনিস সেম। কি সেম বলতো? স্টার্টিংয়ের এনার্জি যা ছিল, প্রোডাক্টের এনার্জি, দেখ দুটো পাতইতে গেলে আমার সেম হলো। তার মানে থার্মোডাইনামিক্স কিন্তু তোকে বলতে পারবে না যে রিয়াকশনটা এই মেকানিজমে যাবে না ওই মেকানিজমে যাবে। থার্মোডাইনামিক্স সেটা বলতে কিন্তু পারবে না। থার্মোডাইনামিক্স তোকে এইটা বলতে পারবে স্টার্টিং এনার্জি কত ছিল, প্রোডাক্টের এনার্জি কত ছিল, যেটা আমি ক্লাসের শুরুতেই বলেছি। থার্মোডাইনামিক্স কি তোকে ইনফরমেশন দিতে পারে, বুঝতে পেরেছিস? তাহলে এটা হচ্ছে আমার কেমিস্ট্রির পার্সপেক্টিভে আসলো। ক্লিয়ার, বোঝা গেছে? চল তাহলে স্টেট ফাংশন, পাথ ফাংশন বুঝে গেছিস। এইবারে খাতায় হেডিং দে, ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টিজ, এগুলো আঁকতে হবে না। হ্যাঁ, যদি এটা টার্সিয়ারি বিউটাইল হয় তাহলে SN1 করবে, ওটা যদি 1 ডিগ্রি আমি বলিনি কার্বনের সাথে কে লেগে আছে। ঠিক আছে, হয়ে গেছে? খাতায় আবার হেডিং দে ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টিজ, এরও ডেফিনেশন তোর পরীক্ষাতে আসবে, আর এক্সাম্পল তোকে মনে রাখতে হবে। ইন্টেন্সিভ প্রপার্টিজ অ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টিজ। আচ্ছা,
ভালো করে দেখ, ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ কার প্রপার্টি? ঠান্ডা মাথায় তাকায় এদিকে। ধর আমি একটা সিস্টেমেরই বেসিক্যালি স্টাডি করছি। সিস্টেম ধর তোর কাছে আছে হচ্ছে একটা লিকুইড সিস্টেম ধর আছে, ঠিক আছে? ওই সিস্টেমের যে প্রপার্টিগুলো হয়, কী কী প্রপার্টি হতে পারে? হাজার হাজার প্রপার্টি আছে সিস্টেমের। সারফেস টেনশন আছে, পরে শুনেছিস সারফেস টেনশন নাম? ভিসকোসিটি আছে, কালার আছে, স্মেল আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে, অনেক প্রপার্টি। টেম্পারেচার, প্রেশার, ভলিউম তো আছে, এগুলো তো ছোটোবেলার প্রপার্টি। আরও কঠিন কঠিন অনেক প্রপার্টি হয়, কতটা পয়জনাস হতে পারে সেই প্রপার্টিও আছে ইনফ্যাক্ট। এখন তার মানে এগুলোকে কী বলে বলতে? এগুলোকেই বলে হচ্ছে প্রপার্টি। সেই প্রপার্টিকে বেসিক্যালি মানে সিস্টেমের প্রপার্টিকে আমরা দুভাগে ভাগ করবো, একটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি আর একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, ঠিক আছে? ফার্স্ট যে প্রপার্টি বলবো সেটাকে কী বলে? সেটাকে বলে হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। আচ্ছা, ইন্টেন্সিভ প্রপার্টি মানে কি? মনে রাখবি, তোকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন করবে এখান থেকে। ইন্টেন্সিভ প্রপার্টি মানে হচ্ছে, নামের শুরুতেই দেখ আইএন আছে, মনে রাখবি যেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, সেই ধরনের প্রপার্টিকে বলেছে ইন্টেন্সিভ প্রপার্টি। ওকে, ক্লিয়ার? যেমন ধর তো এটা বলছি জাস্ট, ধর তোকে যদি আমি 1 চামচ চিনি দিয়ে টেস্ট করতে বলি, আর ধর 1 বস্তা চিনি দিয়ে তোকে টেস্ট করতে বললাম, তুই ধর 1 বস্তা চিনি একবারে খেলি, আর ধর 1 চামচ চিনি একবারে খেলি, টেস্ট চিনির যা ছিল তাই থাকবে, তাতে কোনো আমার অসুবিধা হবে না, যা ছিল তাই থাকবে চিনির টেস্ট। ধর তোকে আমি 1 বোতল বিষ দিলাম আর 1 গামলা বিষ দিলাম, তুই খাবি, দুটো খেলেই তুই মারা যাবি বেসিক্যালি, ঠিক আছে? আমি পাওয়ার অফ ইয়েতে বলছি না, আমি টেস্ট অফ বিষ বলছি। পাওয়ার কিন্তু আলাদা হয়ে যাবে, বিষের পাওয়ার কিন্তু তখন আলাদা। হয়তো তুই একটাতে প্যারালাইজ হয়ে গেলি, আর একটাতে ধর তুই মরেই গেলি, ঠিক আছে? তো বেসিক্যালি চিনির কথাটাতে যায়, ওটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। টেস্ট আমার কী হলো বলতে? ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, বুঝতে পারলি তো? এবার তোকে বোঝা, তোকে ক্লিয়ার? এরকম তাহলে প্রচুর প্রপার্টি আছে যেগুলো মাসের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? তুই আমাকে বল, ভলিউম কী হতে পারে? ভলিউম কি মাসের উপর ডিপেন্ড করে না করে না? ভলিউম 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 কি মাসের উপর ডিপেন্ড করে না করে না? হ্যাঁ, তোকে তুই বলি 1 গ্রাম সোনার যা ভলিউম হবে আর 1 টন সোনার ভলিউম কোনোদিনও সেম হতে পারে? অবভিয়াসলি ভাই ডিপেন্ড করে। মাস আমার ভলিউমের উপর ডিপেন্ড করেই, অবভিয়াসলি ডিপেন্ড করে। এই ডেন্সিটি ভাই বা সোজা ভাই জিনিসে আসছি না, ওসব তো হাই লেভেলের থিং, আমার বেসিক লেভেল থেকে আমি ভাবছি, তাই না? তোকে যদি আমি বলি, ক্লিয়ার বুঝেছিস? তোকে ধর বললাম 10 ml জল আর ধর ওই টালার ট্যাঙ্কে যতটা জল আছে, দুটোর ভলিউম কোনোদিনও সেম হতে পারবে? সেম হতে পারবে না ভাই, মাসের উপর ডিপেন্ড করছে, সিম্পলি বুঝতে পারছি, ক্লিয়ার? তাহলে এগুলোকে বলা হচ্ছে বেসিক্যালি ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি এক্সাম্পল আমার ভলিউম চলে গেল, ইন্ডিপেন্ডেন্ট নয় ভাই।